আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। মনে পড়ে সেই স্লোগান, মৌলবাদী জামাত ইসলামের স্লোগান, দিল্লি না ঢাকা। আজও কিন্তু ওই যে শিবিরের কিছু কিছু পোলাপান, দাঁত একটা আছে না, এরা দাঁত বের করে রাখে যে, সে সহ এরা এখনো কিন্তু চিল্লায়। ওই যে আরেকটা আছে না, পাঠা, কালা পাঠা, এরা এখনো কয় দিল্লি না ঢাকা, মনে আছে? এইভাবে বলে যে এই শুয়োরগুলো। তাদের নেতা, জামাত প্রধান, জামাতের আমির, উনি গত বছর 2024 সে যে কোনো সময় নাকি ইন্ডিয়ান কূটনীতিকদের সাথে বৈঠক করেছিলেন। তো এটা যখন রয়টারে প্রকাশ পেয়ে যায়, তখন উনি আবার বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও যখন এটা লেখালেখি হয়, তখন উনি আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, হ্যাঁ তাদের সাথে আমার এই চিকিৎসার পরে, হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে অনেক দেশের কূটনীতিক এসেছিলেন, সেই সাথে ওনারাও এসেছিলেন, কিন্তু ওনারা মানা করেছিলেন আমাকে না দেওয়ার জন্য, তাই আমি ওয়াদাবদ্ধ ছিলাম, তাই আমি দিতে পারিনি ওনাদের কথা। তা আপনার এখন ওয়াদার বরখেলাপ হইল কেমনে চাচা? চাচার ওয়াদার বরখেলাপ কিভাবে করলেন? চাচা তো মুসলিম, ইসলামিক লোক না? চাচা তো ইয়ে করতে পারে না নাকি? চাচা দিল্লির গোপনে পা চাটতে ভালো লেগেছে। মূলত কি কথা হয়েছিল চাচার সাথে, সেগুলো কি চাচা একটু প্রকাশ করবেন নাকি প্রকাশ করবেন না? মানে যে হাম করু তো সালা ক্যারেক্টার ডিলায় না, আমরা দিল্লির সাথে সম্পর্ক থাকলে তখন আমরা তখন দিল্লি না ঢাকা আপনারা চিল্লাইবেন, হ্যাঁ তখন দিল্লি আমাদের দাদার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এরকম হয়ে যায় নাকি? হ্যাঁ, আর আপনারা যখন দিল্লির যায় সব কিছু চাইটা একেবারে বাইর করে দেন, তখন কিছু হয় না। এই যে শফিকুর রহমান হারামজাদা, মূলত দিল্লির সাথে যে কথা হয়েছে সেটা হচ্ছে যে দিল্লিকে উনি অনুরোধ করেছিলেন যে তারেক জিয়া যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই বিষয়ে চাপ দিতে, কিন্তু সেই চাপ দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছে এবং বৈঠক হয়েছে, এটা যাতে দিল্লি যাতে প্রকাশ না করে, তাইলে ওনাদের রাজনীতি শেষ, এগুলো বলে টোলে প্রচুর অনুরোধ করেছেন। কিন্তু যখন দেখলেন যে দিল্লি ওনাদের কথা রাখলেন তারেক সাহেবের কথা, তখনই উনি মুখ ফসকে নাকি বলে ফেলেছেন যে না, আমাদের সাথে তো দেখা হয়েছিল কিন্তু ওরা মানা করেছিল। মূলত উনিই নাকি মানা করেছিলেন, দিল্লির হাত পা চেপে ধরে প্রচুর চাটাচাটি করেছেন চাচায় চাটতে চাটতে দিল্লি আলাদের ওই যে যা আছে না, এই যে এরকম কিছু আছে না, এগুলো সহ নাকি জিব্বা দিয়ে উঠে ফেলাইছিল, জিব্বা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আর এখন কয় যে না, এটা তো ওরা মানা করেছিল। হারামজাদা, ওরা মানা করেছিল? হ্যাঁ, আমি আপনাদের এর আগেরও দুইটা ভিডিওতে বলেছিলাম যে এই যে এখন যেগুলা দিল্লি না ঢাকা বলতেছেন, এগুলো সব রয়ের এজেন্ট। এগুলো সব রয়ের এজেন্ট। এগুলো দেশে থাইকা এগুলা দিল্লি না ঢাকা মানে এটা একটা ভাইব তুলছে যে দিল্লি না ঢাকা, একটু চিল্লাই, বুঝছেন? আর এই ফান্দে পড়ে গেছে আপনার পাইকা এজেন্টরা। এরা বুঝতেও পারে নাই যে দিল্লি এই সব জারুগাদেরকে দিয়ে এই কাম করাইতেছে, আর পাইকা এজেন্ট এসে হাদির মতন ওই যে সওয়ামা চিরা ফালামো, এটাও বলে এখন স্লোগান, হেরে মতো এগুলোরা খাইয়া দেয়, এগুলো পাইকা এজেন্টরা খাইছে। তো জামাতের আমির মিথ্যা কথা যে বলে, যে কিনা দিনে রাইতে শুইতে উঠতে বসতে মিথ্যা কথা কি বলে, কি ডাক্তার না জানি, ডক্টর উনার নাম, উনি পশুর ডাক্তার না কুত্তার ডাক্তার আল্লাহ জানে উনি কোন ধরনের ডাক্তার। হারামজাদা, এখন তোমরা তলে তলে টেম্পো তোমরা চালাও, আর দোষ খালি আওয়ামী লীগের। এই যে গত 1.5 বছর ধইরা দিল্লির পাশা সাইটা ওরা হাগলে হেটা সহ জিব্বা দিয়া টানছে এই জমাইতাগুলা, আর এখন আইসা নতুন নাটক করে যে না না, এটা তো মিটিং ছিল, এটা আসলে ওরা গোপন রাখতে। তাইলে গোপন বৈঠকে তোদের কি কি কথা হয়েছে সেটা প্রকাশ করা হোক, যদি সাহস থাকে। সেই জামাতের আমিরকে বলছি আমি, জামাতের আমির মিথ্যুক চালবাজ, তারাই বলছে কি কি কথা হয়েছিল বল, সেখানে কি পরিকল্পনা হয়েছিল, যে তারেকরে আসতে না দিতে নাকি? যেটা তোরাই সর্বপ্রথম উচ্চারণ করছো যে তারেক বাংলাদেশে আসতে পারছে না কারণ দিল্লির প্রেশার আছে না, মাইরা ফেলাবে, এগুলো তো তোরদের হারামজাদাদের কথা। নাহলে প্রকাশ কর কি কি কথা হয়েছে। মূলত এই জামাতের আমির দিল্লির উপর, দিল্লিকে বুঝাইতে চেষ্টা করছেন যে আপনারা এক কাম করেন, আপনারা যা বলবেন বলেন সব দিব। কিসের 7 সিস্টার খাইব, 7 সিস্টার ওই পাশে আমরা দিয়া দেবো,
মাগার আপনি তারেকরে আসা বন্ধ করেন। এইটা ছিল তাদের মূল দাবি, এবং এই প্রকাশ যাতে না পায় সেজন্য দিল্লির হাতে পায়ে ধরছিলেন। তো দিল্লির হাতে পায়ে ধরছেন, দিল্লি চুপ, ওকে বলছস তোরা বলছস, দিল্লি বলে নাই। কিন্তু উনি যখন দেখলেন যে না, তারেক জিয়া তো চলে আসছে, আবার খালেদা জিয়ার মৃত্যুর পর এরা রাষ্ট্রীয়ভাবে শোক বার্তা পাঠাইছে, ওইখানে যা বইয়ে সাইন করছে, তখন ওনাদের মাথা খারাপ হইয়া বলে দিলেন যে হ্যাঁ আমাদের সাথেও বৈঠক হয়েছিল। তো তোদের সাথে কি কি গোপন বৈঠক হয়েছিল সেটা বলো। টেম্পো যে চালাইলা গত 17 মাস, একটু বলো। তার মানে এই যে বঙ্গু জনগণ, আপনারা যারা দিল্লি না ঢাকা 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 বলেন, আপনাদের একটা কথা কই, দিল্লি যদি আপনাদের চাউল ডাউল কিছু না দেয় তো ল্যাংডা হয়ে যাবেন, ল্যাংটা। আপনাকে এই যে জমাতের পাল্লায় পড়লে জমাত তারা কি অবস্থা এটা তো জানেন, এরা 71-এ কি করছে তাই তো জানেন। জমাত তাদের বউ বেটি বেচনের সময় আইসা গেছে, বউ বেটি এগুলো গণিমতের মাল হয়ে যাবে বাংলার পাবলিকের কাছে। এই জমাত তারা, বাংলাদেশের যত অশান্তির মূল এই জমাত তারা তলে তলে দিল্লির লগে ঠিকই লাইন, রাত দিন 24 ঘন্টা দিল্লির লগে লাইন। দিল্লির লগে লাইন ছাড়া এদের কোনো উপায় নেই। এরা দিল্লির লগে লাইন রাইখাই তারা ক্ষমতায় আইতে চাইতেছে, মানে ক্ষমতায় আসবে জামাত, আবার দিল্লি ছাড়া আসবা বাবারা। এখন যখন দেখছে বিএনপির পক্ষে মনে হয় চইলা যাইতেছে, চইলা যাইতেছে মানে কি চইলা গেছে, যখন দেখছে তখনই মাথা খারাপ হয়ে গেছে এই মীর জাফর জামাতের আমির শফিকুর রহমানের। হারামজাদার এখনো ছানাপোনা কতগুলো আছে না, এই যে কালাইয়া মালাইয়া কতগুলো, এই রাজশাহী না কোন বিশ্ববিদ্যালয় পোলাবেন, ওই যে দান তালু মামার ভাইয়েরা, এরা এখনো রাস্তায় ছিল, দিল্লি না ঢাকা। হারামজাদা তোকে হোগার কাপড় তুইলা দিল্লি বাটামরিচ ডেলা দিছে তোকে আমিরে, এরপরও তোরা দিল্লি না ঢাকা কস নাকি? বুঝেন হারামজাদাদের চরিত্র। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজনীতিতে শেষ কথা বলে কিছু যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন। শুধু তাই নয়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পরে সারা বাংলাদেশে এমন সম্বর্ধনা পাওয়া, ভারত থেকে এমন স্বীকৃতি, এমন সম্বর্ধনা পাওয়া, আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আর লক্ষ লক্ষ লোকের সমাবেশ। মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল। কি শর্ত মেনে নিয়ে তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন সে প্রসঙ্গে সবচেয়ে বেশি যেই বিষয়টি আলোচিত হয়ে এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সুযোগ আবারও সৃষ্টি করার একটা শর্ত মেনে তিনি দেশে এসেছেন। তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ, এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন, মানে ফেব্রুয়ারির নির্বাচনটাকেও অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে তিনি ফেব্রুয়ারির নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করবার পরপরই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন। মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন, এই শর্তেই তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন। তারপর 25 তারিখ দেশে ফিরে তারেক রহমান যে বক্তৃতা দিয়ে আসলে জনমনে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন, যেই বক্তৃতায় তিনি ঐক্যবদ্ধ দেশের কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজে লাগতে হবে। যেখানে তিনি বলেছেন যে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করাই তাঁর মূল লক্ষ্য, যেখানে তিনি বলেছেন আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। সেসব বাক্য শুনে আরো বেশি করে একদল মানুষের মধ্যে এই বিশ্বাস ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে তারেক রহমান আসলে কোনো প্রতিশোধমূলক রাজনীতি করতে চান না। তিনি রাজনীতিকে প্রতিহিংসা এবং প্রতিশোধের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন, যাতে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং বিএনপির যে দ্বিদলীয় মানে রাজনৈতিক ব্যবস্থা চলছিল সেটা আবার ফেরত আসে, যার ফলে চরমপন্থী রাজনীতি উস্কে দিচ্ছে যারা দেশে, সেই পক্ষটি একরকম পিছিয়ে পড়তে বাধ্য হয়। এমন নানা রকম তত্ত্ব তারেক রহমানের আশা ঘিরে কিন্তু
চলছিল। এমনকি তারেক রহমান খ্রিস্টীয় নববর্ষের যে শুভেচ্ছা দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে, কারণ ঐক্যবদ্ধ বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ। কিন্তু যারা বাংলাদেশের রাজনীতিটা মানে মানে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং যুক্তি দিয়ে বিশ্লেষণের চেষ্টা করছিলেন, তাদের পক্ষে বোঝা খুব মুশকিল হচ্ছিল যে ঠিক কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে এমন বিপদে উদ্ধারে বিএনপির পক্ষে এগিয়ে আসা সম্ভব, কিংবা তার মানে আওয়ামী লীগ বিএনপির একটা রাজনৈতিক মৈত্রী হবার মানে পরিস্থিতি কিভাবে সম্ভব। কারণ তারেক রহমান আসার পরপরও কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নেতাকর্মী, সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিয়ে বলেছেন 17 বছর পর প্রেসিডেন্ট জিয়ার ছেলে ফিরেছেন বটে, কিন্তু যুব দলের এক নেতাই প্রথম 32 নম্বরে আগুন দিয়েছিল 32 নম্বর ভাঙার সময়। এবং তারেক রহমান প্রসঙ্গে মানে আওয়ামী লীগের যেসব অভিযোগ, তার মধ্যে একটা শীর্ষ অভিযোগ হচ্ছে এই যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ তার নেতাকর্মীদের হারিয়েছে, যেই 21শে আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ মনে করে তার সভানেত্রীকে উদ্দেশ্য করে চালানো হয়েছিল, সেই গ্রেনেড হামলার পেছনে প্রধানতম ভূমিকা পালন করেছেন এই তারেক রহমান। কাজে এবং তারেক রহমান যে দেশে ফিরেছেন যে সব মামলা থেকে খালাস পেয়ে, তার মধ্যে একটা হচ্ছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলা। তারেক রহমান প্রসঙ্গে গত কমাসে মানে বিএনপি সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক মৈত্রী হতে পারে কিনা, মানে বিএনপি যখন গত 15 মাস কোণঠাসা অবস্থায় ছিল, তখন প্রায়শই যখন বিশ্লেষকরা এই আলোচনা তুলতেন, তখন বারবার আলাপ হতো যে সারা বাংলাদেশে আসলে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের ওপর যত মামলা দেওয়া হচ্ছে তার সিংহভাগই দিচ্ছেন বিএনপির নেতা কর্মী সমর্থকেরা। এবং এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যেসব মব হামলার ঘটনা ঘটছে, বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটছে, সেসবও দেখা যাচ্ছে শেষ পর্যন্ত স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতৃবৃন্দই জড়িত থাকছেন। কাজে এই অবস্থায় একটা মৈত্রী বা রাজনৈতিক কৌশল হিসেবেও এই দুই দলের কাছাকাছি আসা সম্ভব, সেটা বিশ্বাস করতে আবার আরেক দলের খুব কষ্ট হচ্ছিল। কিন্তু অনেকেই বলছিলেন রাজনৈতিক কৌশলে রাজনীতির পালা বদলে কি না ঘটতে পারে। আর বিশেষ করে তারেক রহমান আসার পরে ভারতকে একটা ফ্যাক্টর ধরে অনেকেই বলছিলেন ভারত শুধুমাত্র এই শর্তেই যে তারেক রহমানের বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, শুধুমাত্র এই শর্তেই তারেক রহমানের ফেরার বিষয়ে এবং তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ভারত এমন সমর্থন দিচ্ছে। ভারত তারেক রহমানকে যে ভীষণভাবেই সমর্থন করছে সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রতিক্রিয়ায় স্পষ্ট। ভারত তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা ব্যক্তিগতভাবে তারেক রহমানের হাতে তুলে দিতে ঢাকা পাঠিয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে গিয়ে দিল্লিতে শোক বইয়ে লিখে এসেছেন যে খালেদা জিয়াকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। কাজেই ভারত যে বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানের বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, ভারত সম্ভবত ব্যাপারটাতে রাগঢাক করছে না। কিন্তু এই বিএনপি কি আওয়ামী লীগকে কোনো ছাড় দেবে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে? বিএনপির সম্ভবত সেটা পরিষ্কার করা জরুরি ছিল। এবং বেগম খালেদা জিয়ার জানা যায় যেখানে লক্ষ 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 মানুষের সমাবেশ হয়েছিল, সেখানেও তারেক রহমান পুত্র হিসেবে এসে ধর্মীয় এবং সামাজিক প্রথা অনুযায়ী মায়ের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি এবং মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া অন্য কোনো কিছু না বললেও তাদের দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান যে বক্তৃতা দিয়েছেন সেখানে পরিষ্কার যে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার জন্য যেমন আওয়ামী লীগ, বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার, খালেদা জিয়া পুত্র তারেক রহমানকে দায়ী করে, ঠিক তেমনি বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সরাসরি দায়ী করে শেখ হাসিনাকে। ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময়
অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। শুধু কি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জন্যেই বিএনপি, নজরুল ইসলাম খান আওয়ামী লীগকে দায়ী করলেন, শেখ হাসিনাকে দায়ী করলেন, নাকি শেখ হাসিনাকে আসলে তারেক রহমানদের পুরো পরিবারের যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, যেখানে 2 ছেলে মা থেকে আলাদা, এক ছেলের মৃত্যু হলো মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায়, এই পুরো পরিস্থিতিটার জন্যেই বিএনপি আসলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে দায়ী করে? কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় 2015 সালের 24শে জানুয়ারি মাত্র 45 বছর বয়সে ইন্তেকাল করেন। তার লাশ যখন ঢাকায় আসে তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্তরীণ। নজরুল ইসলাম খানের এই বক্তৃতাটা এই যে বিএনপির এক রকমের আনুষ্ঠানিক অবস্থান আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে, সেটা বুঝতে অসুবিধা হয় না। এবং সে কারণেই তারা এই দিনটিকে বেছে নিয়েছিলেন, কারণ তারেক রহমান আসার পর থেকে যেটা বলছিলাম, ভীষণভাবে এই প্রচারণা চলছিল যে তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার শর্তে দেশে আসার সুযোগ পেয়েছেন। তরুণ নেতারা, জাতীয় নাগরিক পার্টির তারা জামায়াতে ইসলামীতে গিয়ে যোগ দিল এবং বলতে থাকলো যে একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো দলকে তাদের কাছে বিচার সংস্কার মানে জুলাই আন্দোলনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে না। নজরুল ইসলাম খান বলছেন যে খালেদা জিয়াই ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ, প্রধান অনুপ্রেরণা। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে স্মরণ করতে ঢাকায় উপস্থিত, তখন নজরুল ইসলাম খান তার বক্তব্যে বিএনপির তরফে এটাও মনে করান যে খালেদা জিয়া যেমন 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ ছিলেন, ঠিক তেমনি তিনিই ছিলেন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণা। নজরুল ইসলাম খান বললেন, প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত 1/11 সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। ফ্যাসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। তবে রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, রাজনীতিতে পরম শত্রুও যেমন মিত্র হয়ে উঠতে পারে, তেমনি রাজনীতিতে শেষ কথা বলে কিছু যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন। শুধু তাই নয়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পরে সারা বাংলাদেশে এমন সম্বর্ধনা পাওয়া, ভারত থেকে এমন স্বীকৃতি, এমন সম্বর্ধনা পাওয়া, আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আর লক্ষ লক্ষ লোকের সমাবেশ। মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল। তারেক রহমান যখন 2008 সালে দেশ ছেড়েছিলেন
তখন তো নয়, এমনকি নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের 12-13 তারিখে তারেক রহমান দেশে ফেরবার তারিখ ঘোষণার আগ পর্যন্ত, এমনকি 25শে ডিসেম্বর তিনি দেশে পা রাখবার আগ পর্যন্তই সম্ভবত একটা বিরাট অংশের মানুষ ভাবতেই পারেন নাই যে সত্যি তারেক রহমান শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন এবং এতটা সম্বর্ধিত হয়ে দেশে বিদেশে এতটা গ্রহণযোগ্যতা নিয়ে দেশে ফিরতে পারবেন। কাজেই রাজনীতিতে কখন যে কি পাল্টে যায়, কোন দাবার গুটি কোথায় কোন চালে কাজে লাগে তা বলা সত্যি মুশকিল। সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনগুলো দেখা দিয়েছে, বিশেষ করে দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরেছেন এবং তখন অনেকেই বলা বলি করছেন যে তারেক রহমান দেশে আসছিলেন না, তার কিছু ক্লিয়ারেন্স ছিল না, কিন্তু ফাইনালি তিনি দেশে এসেছেন এবং ভারত নাকি তাকে বাংলাদেশে আসার ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছে। এই গুঞ্জনটি কিন্তু প্রচলিত আছে। এই গুঞ্জনের পাশাপাশি গত 2-3 দিন ধরে শুনছি যে একদিকে ভারত যেমন তারেক রহমানের উপরে তাদের বাজি ধরেছে, আসন্ন রাজনীতিতে নির্বাচনে যেভাবেই হোক যদি তারেক রহমান বিজয়ী হন তাহলে ভারত তাকে সমর্থন করবে, বা আরো খোলামেলা বলা যায় যে ভারতই চাইছে যে তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। তাহলে আওয়ামী লীগের কি হবে? এবং সেই জায়গায় বলা হচ্ছে যে ভারত সম্প্রতি আওয়ামী লীগের দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে, এবং কেন মুখ সরিয়ে নিয়েছে এটা নিয়েও অনেক মুখরোচক গল্প চালু আছে। সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব, কিন্তু তার আগে আমি গতকাল যে আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হলো সেই বিষয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে পরশুদিন আমি বিদায় খালেদা জিয়া নামে একটি পর্ব করেছিলাম এবং সেখানে আমি মূলত তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং বিএনপি বা খালেদা জিয়ার রাজনীতির যে সমালোচনার জায়গাগুলো আছে সেগুলো আমি খুব বেশি আলোচনায় আনিনি, মূলত পরিহার করবার চেষ্টা করেছি, কারণ একজন মৃত মানুষকে শ্রদ্ধা জানাতে গিয়ে সব সমালোচনার বিষয় আনাটা আমি সমীচীন মনে করিনি। এবং একজন রাজনৈতিক নেতা তিনি মৃত্যুর পরেও আলোচিত সমালোচিত হবেন, এটা একটা বাস্তবতা। যদিও আমার মনে আছে যে আমি ইসলামিয়াত ক্লাসে পড়েছিলাম যে মৃতের নিন্দা করিও না, কিন্তু রাজনৈতিক নেতারা একজন ব্যক্তির চাইতেও অনেক বড় আর তাদের পরিসরটা অনেকটা প্রাতিষ্ঠানিক অবস্থান তাদের। সুতরাং খালেদা জিয়াকে নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা ভবিষ্যতে করব, কিন্তু এই মুহূর্তে সেটি করার সময় নাই। কিন্তু গতকাল জানাজার মাঠে যে একটি মঞ্চ থেকে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতির মতো বলা যায় যে বক্তব্য পাঠ করা হলো, যেটি পাঠ করেছেন স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধেয় নজরুল ইসলাম খান। আমি ধরেই নেব যে এটা বিএনপির দলীয় বক্তব্য, এটা ব্যক্তি নজরুল ইসলাম খানের বক্তব্য নয়। এবং সেখানে তিনি বলেছেন যে এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। এই যে ভরা মজলিসে এই তথ্যটিতে দেওয়া হলো, আমার কাছে মনে হচ্ছে যে এটি এক ধরনের গীবত এবং এখানে না বললেও পারা যেত। বেগম খালেদা জিয়া আদালতের রায়ে বন্দী ছিলেন, কিন্তু তিনি কতদিন কারাগারে ছিলেন, কতদিন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির কেবিনে ছিলেন, আর কতদিন তার বাসভবন গুলশানের ফিরোজায় ছিলেন। এবং বেগম খালেদা জিয়া যে মারা গিয়েছেন, এই মৃত্যুর কারণ কি? তিনি কি লিভার ডিজিজে মারা গেছেন, যেটায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন এবং তার চিকিৎসার জন্য দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ এনে তার লিভারের চিকিৎসা করা হয়েছিল? তার হাঁটুর সমস্যায় কি তিনি মারা গেছেন? না, তিনি মারা গেছেন একদম খুব স্পেসিফিক। আজকে আমি আবারও বলছি, আমি এর আগে বারবার বলার চেষ্টা করছি এবং আমি একজন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, কারণ আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমি এইটা নিয়ে 25 বছরের বেশি কাজ করছি। তো খালেদা জিয়া ওই যে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসে যিনি গিয়েছিলেন, যিনি নানান রোগে শোকে ভুগছেন, যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি ছিল, তাকে ওইরকম একদম পাবলিকলি নিয়ে গিয়ে তার মাস্ক গলায় ঝুলিয়ে তাকে একদম মানে বলা যায় যে তাকে মৃত্যুর সামনে ঠেলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তার সংক্রমণ হয়েছে এবং তিনি মারা গিয়েছেন। প্রধানত তার ফুসফুসে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল। এই ফাঙ্গাস ইনফেকশন 80 বছরের একজন নারী এবং যার আরো অনেকগুলো ক্রনিক ডিজিজ আছে, তার যদি হয় তাহলে তার আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কমে যায়। সুতরাং বারবার কেন বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর দায়
আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার উপরে চাপানোর চেষ্টা করছে, এটা আমি বুঝতেছি না। যদি তারা আসলেই জানতে চায়, দে শুড ইনভেস্টিগেট যে কেন কিভাবে খালেদা জিয়া মারা গেছেন। 80 বছর তিনি বেঁচেছেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার প্রতি শ্রদ্ধা আমরা সবাই জানাচ্ছি, কিন্তু তার মৃত্যু নিয়ে অন্যের ঘায়ে অন্যায়ভাবে যদি দায় চাপানো হয়, তাহলে আমরাও দাবি তুলব যে ইট শুড বি ইনভেস্টিগেটেড, এবং ইনভেস্টিগেশন করলে আল্লাহ না করুক হয়তো এটাও বেরিয়ে যাবে যে কারা তাকে সেদিন এই সশস্ত্র বাহিনী দিবসের ওই সমাবেশে, যেখানে অনেক মানুষ এসেছিল, সেখানে যেতে বাধ্য করেছিল। এছাড়া আরো কিছু ঘটনা খুব পীড়াদায়ক ছিল, যে দেখলাম যে কোনো একটা ইউনিয়ন বিএনপির সভাপতি তিনি বলছেন যে এই জানাজার পরে 32 ভাঙতে গিয়েছেন। মানে এইটা তো আমরা আশা করতে পারি না। ওই জানাজায় অনেকেই গিয়েছিলেন, এবং ওই জানাজায় যারা আওয়ামী লীগের অনুসারী তারাও গিয়েছিলেন, এবং সেখানে একজনকে আইডেন্টিফাই করা হলো সে আওয়ামী লীগের অনুসারী, এবং তাকে এমন মারা হয়েছে যে এখন তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা আমি জানি না। তো এই বিষয়গুলো কিন্তু খুব পীড়াদায়ক, এবং যে মুহূর্তে তারেক রহমান দাবি করছেন যে তিনি অনেক চেঞ্জ হয়ে গেছেন, বা তারেক রহমানের লোকজন বলছেন যে 17 বছর দেশের বাইরে থেকে একটা উন্নত বিশ্বে থেকে তিনি তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে, তার রাজনীতি পাল্টেছে, তিনি নিজেও পরিবর্তিত হয়েছেন, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সেই পরিবর্তনের কথা বলে না। প্রায় 33টা দেশের সরকারের প্রতিনিধিরা এসেছিলেন, তার মধ্যে আলোচনায় সবচেয়ে বেশি আছে ভারতের বিদেশ মন্ত্রী, বা আমরা যাকে পররাষ্ট্রমন্ত্রী বলি, ডক্টর জয়শঙ্কর। এই জয়শঙ্কর 4 ঘন্টার জন্য ঢাকা এসেছিলেন। তিনি একটি সামরিক বিমানে করে এসেছিলেন, কুর্মিটোলা বিমানবন্দরে নেমেছেন, এবং জয়শঙ্করের এই আশাটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। এবং যেহেতু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনেক দেশের সরকারি প্রতিনিধিরা এসেছেন, ভারত যে কোনো প্রতিনিধি পাঠাইতে পারতেন, কিন্তু তারা গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন। এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে, এবং যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে হাদির মৃত্যুর পরে স্লোগান হচ্ছে ঢাকা না দিল্লি, আবার ভারত বিরোধী রাজনীতি করে জামাত, বিএনপিও করে, সুতরাং ডক্টর জয়শঙ্করের প্রতি কোনো রকমের যদি আক্রমণ করা হয় বা অসম্মান করা হয়, এই কারণে জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছিলেন তখন ভারতে বাংলাদেশের সীমানা বরাবর 21টা ব্রহ্মস মিসাইল কিন্তু তাক করা ছিল। মানে যদি জয়শঙ্করকে আক্রমণ করা হয় বা কোনো কিছু হয়, তাহলে ওই মিসাইল দিয়ে বাংলাদেশকে আক্রমণ করার প্রস্তুতি ছিল। এখন জয়শঙ্কর কেন এসেছিলেন? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ডক্টর ইউনূস আপ্রাণ চেষ্টা করেছেন জয়শঙ্করের সাথে একটা বৈঠক করতে, কিন্তু জয়শঙ্কর তার এই পাত্তাই দেয়নি, ডক্টর ইউনূসের সাথে দেখাই করে। তবে ডক্টর ইউনূসের 3 জন উপদেষ্টার সাথে তার দেখা হয়েছে। আসিফ নজরুল, যিনি ভারত বিরোধী রাজনীতির অন্যতম প্রধান পুরুষ, এই ছবিটা দেখেন যে মনে হচ্ছে যে প্রভুর সামনে ভৃত্য দাঁড়িয়ে আছে। তো এই হলো আমাদের রাজনীতিবিদদের ভণ্ডামি। কি বার্তা তিনি দিয়েছেন? তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে এটা ভারতের পক্ষ থেকে শেষবারের মতো বলা হচ্ছে যে বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন যেন হয়, এবং আরও বলেছেন যে একটি মর্যাদাশীল জাতি হিসেবে যা যা করণীয়, দেশ হিসেবে যা যা করণীয়, ভারত বাংলাদেশের কাছে সেটা প্রত্যাশা করে, এবং সেটা যদি না করে তাহলে বাংলাদেশের সামনে দুর্দিন আসবে, এবং বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতো একটা দেশে পরিণত হবে। সো এই যে ডক্টর জয়শঙ্করের আশা, এবং তিনি এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি, শোক বার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর করেছেন, এবং এই চিঠিটা নিয়েও অনেকে কথা বলেছে, কিন্তু এই চিঠিটা আসলে কূটনৈতিক শিষ্টাচার মেনে একটা চমৎকার চিঠি আমি বলবো। অনেকেই বলছে যে বেগম খালেদা জিয়া বা তার দল ভারত বিরোধী অনেক রাজনীতি করেছে, তাদের 2001 থেকে 2006 সালের সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হতো, জায়গা দেওয়া হতো, বা উলফার নামে আনা 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, অনেক কিছু এই চিঠিতে কেন উল্লেখ করা হয়নি। কিন্তু এটা আসলে একজনের মৃত্যুতে শোক জানিয়ে যে চিঠি, সেখানে এত কিছু না লিখলেও হয়। আমি শুরুতেই যেটা বলেছি যে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মৃত্যুর পরেও আলোচিত এবং সমালোচিত হবেন, এবং বেগম খালেদা জিয়ার জানাজার এই সুযোগটা ভারত নিয়েছে শেষবারের মতো তাদের
বার্তাটা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে, এবং তারা দিয়েছেনও। শুরু করেছিলাম যেটা নিয়ে, যে ভারত কি আসলেই আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং এই প্রশ্নটি আমাকে আওয়ামী লীগের অনেক সমর্থক অনুসারীরা করেছেন, তারা জানতে চেয়েছেন। আমি একটু তাদের মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, এবং সেই যুদ্ধে ভারত আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিল সেই কৃতজ্ঞতাটুকু আমাদের কিন্তু স্বীকার করতেই হবে, এবং ভারত সাহায্য করেছিল বলেই আমাদের বিজয়টা অনেক সহজ হয়েছিল, এবং আমরা 9 মাসের মধ্যে বিজয় অর্জন করতে পেরেছিলাম। সুতরাং ভারত এবং আওয়ামী লীগের সম্পর্কটা ঐতিহাসিক, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সময়ের কাল উত্তীর্ণ বলা যায়, যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এবং বর্তমানে যে ভারতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা অবস্থান করছেন, তাদের এই অবস্থানের ব্যাপারে কিন্তু ভারতে একটা সর্বদলীয় মতৈক্য আছে শেখ হাসিনার থাকার ব্যাপারে। এমনকি যখন শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলো, ভারত কিন্তু এইভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে তার অবস্থানটা কিন্তু অপরিবর্তিত রেখেছে। সুতরাং তারেক রহমানের বাংলাদেশে আসার সাথে সাথে এটি ভাববার কোনো কারণ নেই যে ভারত আওয়ামী লীগ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বাংলাদেশের রাজনীতি একদম একদম খুব ক্রুশিয়াল মোমেন্টে চলে আসছে এখন। এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেটা হবে কি না সেটা নিয়ে কিন্তু এখনো সংশয় কাটেনি। এবং আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যাদের হয়তো বড় দল নেই, কিন্তু মানুষ হিসেবে তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল, এবং তারা ইন্টারন্যাশনালি ভেরি ওয়েল কানেক্টেড। যেমন একজন হলো আনোয়ার হোসেন মঞ্জু। তিনি কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন না? এবং দেখেন, তিনি প্রভাবশালী উদাহরণ দেই যে তাকে গ্রেপ্তারের পরে কিন্তু আটকে রাখা যায়নি, তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে এই ইউনূস সরকার। সুতরাং আরও এই মাসেই আসবে আমেরিকার নতুন রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশে আসবেন, ব্রেন ক্রিস্টেনসন। তিনিও এই মাসে আসবেন, এবং এখনো অনেক অনেক খেলা চলছে, অনেক কিছু বাকি। তো আমাদের দেখতে হবে। এই মুহূর্তে আওয়ামী লীগের যারা সমর্থক অনুসারী রয়েছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে যার কাছে যা শোনেন ওটা বিশ্বাস করে আপনাকে স্ট্রেসড হইতে হবে না, আপনি ওইটা শুনে মন খারাপ করবেন না। আর যদি মনে করেন যে যা শুনবেন বিশ্বাস করবেন, তাহলে দোহাই লাগে, রাজনীতির বর্তমান যে জটিল পরিস্থিতিতে, তাতে আপনি এগুলো বাদ দিয়ে আপনি একটু ভালো থাকার চেষ্টা করেন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।